2 বছর আগে যে বিশ্বকাপটা হয়েছিল টি-20 বিশ্বকাপ, সেখানেও অস্ট্রেলিয়ার এই একই অবস্থা ছিল। তাদেরকে অপেক্ষা করতে হয়েছে, ম্যাচ দেখতে হয়েছে বাংলাদেশ এবং আফগানিস্তানের। যখন আফগানিস্তান জিতে গেছে তখন তারা বিদায় হয়ে গেছে। যদিও বাংলাদেশ ওই ম্যাচটা ক্লোজ করেছিল, কম রানেই আফগানদের বেঁধে ফেলেছিল, শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতায় ম্যাচটা জিততে পারেনি বাংলাদেশ দল। অস্ট্রেলিয়া বিদায় হয়ে গেছে। এবারও সে একই অবস্থাতেই আছে অস্ট্রেলিয়া। তারা যে জঘন্যভাবে জিম্বাবুয়ের কাছে হেরেছে, জিম্বাবুয়ে ভালো খেলেছে, জঘন্যভাবে বলছি এই অর্থে যে অস্ট্রেলিয়া তাদের নাম, তাদের ঐতিহ্য, তাদের রেকর্ড বলে তারা এসব ম্যাচ জিততো, সেখানে হেরেছে। এরপর শ্রীলঙ্কার সাথে ম্যাচটাও হারলো। এই ম্যাচটাকে জঘন্যভাবে হেরেছে বললে ভুল হবে না, কারণ 105 রানে বিনা উইকেট, পরে 181 রানে অল আউট এবং 8.3 ওভারে 105 করেছিল, 2 ওপেনার 50 করেছিল। সেখানে এই রানে অল আউট হওয়া, এইভাবে হারা 8 উইকেটে, এটা আপনি জঘন্য, খারাপ যে কোনোভাবেই বলতে পারেন। এখানে কি হবে? কারণ দুইটা ম্যাচ আছে জিম্বাবুয়ের, একটা হচ্ছে আয়ারল্যান্ড, একটা শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা কঠিন হতে পারে, তবে আয়ারল্যান্ডকে হারালেই অস্ট্রেলিয়া বিদায় হয়ে যাবে, শ্রীলঙ্কা কোয়ালিফাই করে ফেলেছে। এমন ম্যাচে, মানে যে ম্যাচটা জিম্বাবুয়েকে সহজ করে দিল, শ্রীলঙ্কা জিতলো, সেখানে অনেক রেকর্ড হয়েছে। কারণ এত রান, মানে 180 রানের উপর চেজ এর আগে শ্রীলঙ্কা করেছে শুধুমাত্র জিম্বাবুয়ে এবং বাংলাদেশের বিপক্ষে। বিশ্বকাপের মঞ্চে প্রথমবার তারা এত রান চেজ করলো। বিশ্বকাপের মঞ্চে বা যে কোনো ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রানটা প্রথমবারের মতো চেজ করতে পারলো শ্রীলঙ্কা। সেখানে নিশাঙ্কা 100 করেছেন বিশ্বকাপের মঞ্চে, শ্রীলঙ্কার দ্বিতীয়। এর আগে 2010 সালে করেছেন সানাত জয়সূরিয়া, এবং সবচেয়ে কম বলেই 100 করেছেন, 52 বলে 100 করেছেন। সেখানে 10টা 4 হাঁকিয়েছেন, 5টা ছক্কা হাঁকিয়েছেন এবং শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বোচ্চ বা দ্বিতীয় দ্রুততম টি-20 100ও কিন্তু তার 52 বলে। এর আগে 44 বলে 100 করেছিলেন পেরেরা। এই যে এত এত রেকর্ড, সেই রেকর্ডের ভিড়ে বলতেই হয় শ্রীলঙ্কা ঘরে মাঠে দারুণ জয় পেয়েছে এবং এই গ্রুপ থেকে সবার আগে কোয়ালিফাই করেছে। তবে ম্যাচটা সহজ হয়নি, এত সহজ হওয়ার কথাও ছিল না। বোলাররা কাম ব্যাক করিয়েছে। ওই যে বললাম যে 105 বিনা উইকেটে 8.3 ওভার, পরের যে 69টা বল, সেই 69টা বলে মাত্র 77 রান করেছে অস্ট্রেলিয়া, 10টা উইকেটই তারা হারিয়েছে। শুধুমাত্র সেখানে 25 বা 26 বলে 56 বা 52 রান করে 56 রান করেছেন বা 52 রান করেছেন। সেখানে মিচেল মার্শ 50 করেছেন, ট্রেভিস হেড সেখানে 29 বল খেলেছেন, মানে দুজনেই 190-এর উপর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। কারণ শুরু পার্টনারশিপটা তো এমনই ছিল, 105 রানের মাত্র 8.3 ওভারে, দারুণ। এবং ওখানে ম্যাচটা জিতে যায় এবং রানটা 220 230 হবে, এটা কিন্তু অসম্ভব ছিল না। কিন্তু এরপরে ব্যাটাররা, সেখানে ডেভিড হোক, কেমন গ্রিন হোক, তারা ভালো করতে পারেননি। ইংলিশ কিছু রান করেছেন 27 রানের মতো, 22 রান করেছেন ম্যাক্সওয়েল, এবং বাকি ব্যাটসম্যানরাও ভালো করতে পারেনি। এই সমস্যাটা কিন্তু গেল কয়েকটা সিরিজেই হচ্ছে। তারা ইন্ডিয়ার সাথে তাদের ঘরে মাঠে সিরিজ হেরেছে, পাকিস্তানের কাছে 3টে ম্যাচেই খারাপ করেছে, যদি সবাই খেলেননি তারপরেও খারাপ করেছে। সেই ইম্প্যাক্টটা এখানে পড়ছে, ইনজুরি সমস্যা আছে, সব কিছু মিলিয়ে অস্ট্রেলিয়া নাই। তারপরেও অস্ট্রেলিয়া হেরে যায়, অনেক কথা হবে, কারণ অস্ট্রেলিয়া, মাইটি অস্ট্রেলিয়া, তারা ক্রিকেটের ঐতিহ্যে রেকর্ডে অনেক 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 এগিয়ে আছে। এই যে বাজে ব্যাটিং, এই বাজে ব্যাটিংয়ের সাথে দারুণ বল করেছে শ্রীলঙ্কা। শেষের দিকে তো তারা খুব ভালোভাবে কন্ট্রোল করেছেন এবং এক কথায় বলতে যে সেখানে স্পিনার হোক, পেসার হোক, শেষের 5 থেকে 6 ওভার খুব দারুণভাবে তারা কন্ট্রোল করেছেন এবং এটাই তাদের কিন্তু কাজে দিয়েছে। এখন এই যে বোলাররা ভালো করলেন, সেটা ব্যাটাররা শুরুর দিকে ধাক্কা লেগেছে। কুশাল পেরেরা ভালো করতে পারেননি, 8 রানে 1 উইকেট হারিয়েছে। সেখানে নিশাঙ্কা একাই ধরে রেখেছেন এবং নিশাঙ্কা যে পরিমাণ বা যেভাবে ফর্মে রয়েছেন, ওই একটাই ভয় ছিল, সেই একটাই কিন্তু কাজ করে দিয়েছেন। কারণ আপনি খেয়াল করে দেখবেন বাকিরা কিন্তু সেভাবে রান করতে পারছিলেন বা শ্রীলঙ্কার ওই ভয় থেকে যায় যদি ওপেনিং পার্টনারশিপটা ভালো না করে। যখন বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেছে তখনও এটা হয়েছে যে ওপেনিংয়ে ভালো রান না আসলে তারা ভালো করতে পারতো না। ওপেনিং বা 1 2 3 এই সমস্যাটা প্রবলভাবে ছিল এবং নিশাঙ্কা একজনই ভয় ছিল, সে একজনই ম্যাচ খেলে দিয়েছে। তাদের সবচেয়ে বড় গুণটা হচ্ছে তারা স্পিন ভালো খেলতে পারেন এবং নিজের মাঠে খেলছে, এই রানটা ভালো একটা পার্টনারশিপ পেয়ে যাচ্ছে, সাথে স্পিন ভালো খেলে, সেদিক থেকে অবশ্যই ব্যাটিং উইকেটও ছিল, সব কাজে লেগেছে এবং সেটা কাজে লাগিয়েই নিশাঙ্কা ম্যাচটা জিতিয়েছেন। যদিও কুশাল মেন্ডিসও দারুণ একটা ইনিংস খেলেছেন, তার 134 থেকে 140-এর মধ্যে একটা স্ট্রাইক রেটে 50 করেছেন, এটা কিন্তু দারুণভাবে কাজে লেগেছে এবং এই দুজনের ব্যাটিংয়ে তারা জয় পেয়েছে এবং প্রথম দল হিসেবে এই গ্রুপ থেকে কোয়ালিফাই করলো শেষ 8-এ।
অস্ট্রেলিয়া আমার মনে হয় টি-20তে তারা খুব বেশি সিরিয়াস নেয় না। আমি একজনের সাথে কথা বলছিলাম, আর একজন বিশ্লেষক ছিলেন পাশে, কথা বলছিলাম যে অস্ট্রেলিয়া এখন যেভাবে টি-20টা খেলে তাদের হারার ভয় নেই। এই যে ভয় নেই, এটা অনেকে বলে বা বলা হয় যে ভয়হীন খেলা, এটা ভালো, কিন্তু হারার ভয় থাকতে হবে, মানে 10% হলেও হারার ভয়টা থাকতে হবে। সেই ভয়টা মনে হয় তাদের নেই, এই জন্য এই অবস্থা। বড় মঞ্চে তারা ভালো করতে পারছে না। এই জিনিসটা আপনি খেয়াল করে দেখবেন, যখন হেরেছে পাকিস্তানের বিপক্ষে তখনও মনে হয়েছে তারা একটা মজা করছে বা ফান করছে। এটা আসলে হারার যে একটা ভয়, হারা যে একটা লজ্জার হতে পারে, খারাপ হতে পারে, সেটা তাদের মধ্যে পাওয়া যায় না। আপনি এই জন্যই অস্ট্রেলিয়ার টি-20 ইতিহাসটা দেখবেন, টি-20 ইতিহাসটা বা ওয়ার্ল্ড কাপে সেটা খুব একটা সমৃদ্ধ না অন্য দলদের মতো, কারণ এই কারণে। এবং সবশেষ 2-3 বছর এটা মনে হয়েছে যে অস্ট্রেলিয়া যে হারা যে কষ্টের, হারা যে একটা ভয়ের, সেটা তাদের মধ্যে নেই। এটা মনে হয় তাদেরকে অনেকটা পিছিয়ে দিয়েছে। আমার মনে হয় আর কোনো চান্সেস নেই, যদিও জিম্বাবুয়ে নেক্সট ম্যাচ অপেক্ষা করবে অবশ্যই। ওই যে বাংলাদেশ এবং আফগানিস্তান ম্যাচ যেভাবে দেখেছে অস্ট্রেলিয়া, সেভাবে হয়তো তারা আশা করবে যে আয়ারল্যান্ড তাদের বন্ধু হয়ে, ভাই হয়ে জিম্বাবুয়েকে হারিয়ে দিই। কিন্তু জিম্বাবুয়ে এত ভালো ক্রিকেট খেলে যদি বাদ পড়ে, সেটাই হয়তো বা হতাশার হবে, কারণ কোনোভাবেই যোগ্য দল হিসেবে অস্ট্রেলিয়া কোয়ালিফাই করবে না। যদি এখান থেকে তারা কোয়ালিফাই করলে যোগ্য দল হিসেবে জিম্বাবুয়েই করবে, এবং জিম্বাবুয়ের হওয়া উচিত। আপনার কি মনে হয় জানাবেন। ধন্যবাদ সবাইকে।